হ্যালো ফ্রেন্ডস, আজ আমি একটা ইংলিশ প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে এসেছি। এসো এতে আমরা কিছু নতুন শেখার চেষ্টা করি। তো প্রথম হচ্ছে দ্য টিচার প্রেজড দ্য স্টুডেন্ট। দ্য টিচার প্রেজড দ্য স্টুডেন্ট। এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভে করতে হবে। তাহলে তোমরা বলো দেখি কি হবে। এটা প্রথমে আমাদের ভাবতে হবে যে এটা কি সেন্টেন্স। এটা হচ্ছে এই ভার্বটা দেখতে হবে, ভার্বটা দেখার পর এটা ডিসাইড করতে হবে কি সেন্টেন্স। এটা ভার্ব এর পাস্ট ফর্ম দেওয়া আছে, তাহলে এটা সিম্পল পাস্ট টেন্স। দ্য টিচার প্রেজড দ্য স্টুডেন্ট। তাহলে আমরা যে প্যাসিভ ভয়েসের ফর্মুলা তাতে জানি যে যেটা পাস্ট সিম্পল পাস্ট হয় সেটাকে করার জন্য আমাদের দরকার হয় ওয়াজ বা ওয়ার, তারপর ভার্বের থার্ড ফর্ম। তাহলে হবে উত্তর দ্য স্টুডেন্ট ওয়াজ প্রেজড বাই দ্য টিচার। আমি অন্যান্য অপশন যেগুলো আছে সেগুলো দিচ্ছি না, সোজা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। He insisted dash going there। এখানে অপশন দেওয়া আছে অন, ইন, অ্যাট, ফর। তাহলে সে বাধ্য করলো সেখানে যাওয়ার জন্য। তো এখানে কি হবে বলো তোমরা? এখানে কারেক্ট অপশন হবে অন। হি ইনসিস্টেড অন গোয়িং দেয়ার। প্রশ্ন আছে চুজ দ্য অ্যান্টোনিম অফ অপটিমিস্টিক। অপটিমিস্টিক অপশন দেওয়া আছে hopeful, positive, pessimistic, cheerful। তাহলে অপটিমিস্টিক মানে হচ্ছে কি আশাবাদী। তাহলে এখানে আশাবাদী তো এটা বিপরীত অর্থ লিখতে হবে। তাহলে হোপফুল তো হতে পারে না, তারপরে পজিটিভও হতে পারে না, চেয়ারফুলও হতে পারে না। তাহলে হবে কি পশ্চিমিস্টিক।
তাহলে এর মানে হচ্ছে কি নৈরাশ্যবাদী। তাহলে আমরা অপটিমিস্টিক মানে আশাবাদীর বিপরীত অর্থ দেখতে পাচ্ছি কি পসিমিস্টিক, নৈরাশ্যবাদী। এবার তোমাদের একটা সেন্টেন্স দেব, ওখানে থেকে মিস্টেক ধরতে হবে। Each of the boys have completed the task. তাহলে কোন অংশটাতে তোমাদেরকে বলতে হবে। দেখো এখানে ইচ অফ দ্য বয়েজ, তাহলে আমি আগে এই যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফর্মুলা বলেছিলাম যে যদি ইচ মানে হয় তাহলে সেটা সিঙ্গুলার সাবজেক্ট হবে, আর তার সঙ্গে যে অফ দ্য বয়েজ এটা কিন্তু এর ইফেক্ট করতে পারে না, চেঞ্জ করতে পারে না। তাহলে আমাকে এই সাবজেক্ট দেখতে হবে কি এখানে ইচ আছে, এটা দেখলে হবে না, ইচ আছে। এটা সিম্পল সেন্টেন্স। যদি কন্ডিশনাল সেন্টেন্স হতো আইদার অর নেইদার নর, তখন দেখা যেত নিয়ারেস্ট নেওয়া হতো, কিন্তু এখন এটা আছে সিম্পল টাইপ সেন্টেন্স আর ইচ দিয়ে স্টার্ট, তাহলে ইচ মানে এটা সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমরা এখানে হওয়া উচিত আমাদের হ্যাজ। তাহলে এরর আছে এই অংশটাতে। He said, I am busy. আমরা এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। তো আমাদের বলেছিলাম যে রিপোর্টেড স্পিচ সেটা যে টেন্সে থাকবে, যদি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট থাকে সিম্পল পাস্ট হয়ে যাবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট হয়ে যাবে, আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে হি সেড আই অ্যাম বিজি। তো আই অ্যাম বিজি এটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এটা কি করব? সিম্পল পাস্ট টেন্সে। তাহলে আমরা কি লিখবো? এটা হি সেড দ্যাট আই, না she said that I মানে কে? he said that he was busy. একটা খুব সিম্পল একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এ পারসন হু ক্যান নট রিড অ্যান্ড রাইট, রিড অর রাইট কি হতে পারে বলো? এটা অপশন দেওয়া দরকার নেই, এটার উত্তর হবে ইলিটারেট। খুব সহজ। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। শি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। তাহলে এখানে কি হতে পারে বলো দেখি? অপশন দেওয়া আছে অ্যাট, ইন, অন, উইথ।
যদি কোনো সাবজেক্ট দেওয়া থাকে তাহলে সেখানে বলা হয় যে সেখানে কি হয়, কোনো সাবজেক্টের অ্যাট আমরা বলেছিলাম যে একটা কোনো নির্দিষ্ট একটা পার্টিকুলার জিনিসকে বোঝানো হয় বা পার্টিকুলার একটা বিষয়কে বোঝানোর জন্য বলা হয়। তাহলে এখানে কি হবে, অ্যাট শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। এটা পরীক্ষায় কিন্তু এসছে বা আসবে, এরকম ধরনের একটা খুব মনে রাখার মতো বিষয়। They are watching a movie। এটাকে আমাদের প্যাসিভে করতে হবে। তাহলে এটা কি টেন্স, আমাদের আর ওয়াচিং আছে, তাহলে আমাদের বুঝতে হবে এটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ করতে গেলে আমরা কি বলেছিলাম, একটা বিং লাগিয়ে দেব, আর ভার্বের থার্ড ফর্ম তো হয়। তাহলে অবজেক্টটা প্রথমে নিয়ে আসবো, এ मूवी, क्या ए मूवी इज बीइंग वॉच्ड बाय देम। ए मूवी इज बीइंग वॉच्ड बाय देम। বুঝতে পারছো? অ্যানসেন্ট আর সিনোনিম তোমাদের খুঁজে বার করতে হবে। এক আছে মডার্ন, একটা আছে নিউ, একটা আছে ওল্ড। অ্যানসেন্ট আর একটা আছে ফ্রেশ। তাহলে অ্যানসেন্ট শব্দটার কথা হচ্ছে প্রাচীন। তাহলে প্রাচীন হচ্ছে, এ তো মডার্ন নতুন, নিউ এটাও নতুন, ফ্রেশ এটা হবে না, তাহলে ওল্ড পুরানো, একদম সিম্পল। দেখো প্রথমে বেসিক জিনিসগুলো শিখতে হবে, ধীরে ধীরে তারপরে অ্যাডভান্স লেভেলের দিকে যাবে। তো আমার আজকে যে প্র্যাকটিস সেশনের উদ্দেশ্য যে তোমাদেরকে একটুখানি মোশনে নিয়ে আসার, বা তোমাদের একটুখানি পড়াই যেন ধ্যান তারা ভালোভাবে চলে আসে। তারপরে তোমরা যখন একবার তোমাদের ধ্যান চলে আসবে তখন তোমার ভালোভাবে আরও তোমরা করতে পারবে। দ্য ট্রেন arrived dash time in at on by, in at on by। একটু ভেবে দেখো, দ্য ট্রেন অ্যারাইভড এখানে কি হতে পারে। দেখো যখন টাইম থাকে কোনো সময়, সেটা একটা বোঝানোর জন্য সব সময় অনের ব্যবহার হয়, অন টাইম, ঠিক আছে, অন টাইম। দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম। ইন বলতে মধ্যে বোঝায়, অ্যাট বলতে পার্টিকুলার জিনিসকে বোঝায়, বাই বলতে দ্বারা বোঝায়। অন এখানে সুইটেবল হচ্ছে যে টাইমটা বোঝানোর জন্য, অন টাইম। দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম। এটা তোমাদের অ্যান্টোনিমস বার করতে হবে। অ্যান্টোনিম কি বলতে হবে, এটা আছে কাইন্ড, লিবারাল,
mean helpful। দেখো জেনারাস হচ্ছে উদার, তাহলে উদারের বিপরীত কী হবে? কৃপণ। তাহলে এখানে কৃপণ, হোপফুল তো মানে কৃপণ হতে পারে না, লিবারাল মানে হতে পারে না, কাইন্ড হতে পারে না, মিন মানে কৃপণ। তাহলে কারেক্ট অপশন সি। খুব গুরুত্বপূর্ণ এগুলা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তোমাদেরকে এই সেন্টেন্সে মিস্টেক ধরতে হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর কামিং টুডে। তো এখানে দেখো যে আমার একটা বন্ধু আসছে অনেকগুলো বন্ধুর মধ্যে, তাহলে এখানে ওয়ান সিঙ্গুলার সাবজেক্ট। এখানে কিন্তু অফ মাই ফ্রেন্ডস বলছি না, আমরা অনেকগুলো বন্ধু বলছি না, আমরা বলছি একটা বন্ধু আমার অনেকগুলো বন্ধুর ভিতরে। তাহলে এইটা দিয়ে আমরা কনফিউজ হব না, এটা সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ কামিং হবে, এটা ভুল আছে, এটা কি হবে? ইজ। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ কামিং টুডে। She said, I have finished my work। এটাকে আমাদের কি করতে হবে? প্যাসিভে করতে হবে। প্যাসিভ কী হবে বলো দেখি? আমরা প্যাসিভে বলেছিলাম যে যদি পারফেক্ট টেন্স থাকে তাহলে আমরা বিন একটা শব্দের ব্যবহার করব আর ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। যদি আমাদের ফর্মুলাটা মনে থাকে ভালো, না থাকলে আমরা এটা প্রথমে দেখব কি, এটা হচ্ছে প্রেজেন্ট হ্যাভ ফিনিশড, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা যখন প্যাসিভ করব তখন আমরা কি করব? একটা বিন লাগিয়ে দেব। সে বলল না, সরি প্যাসিভ না, এটা হচ্ছে সরি এটা প্যাসিভ না, এটা হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য আমাদের কি করতে হবে? আমরা বলেছিলাম যে এই রিপোর্টেড স্পিচের ভিতরে যে টেন্স থাকবে সেটা অনুযায়ী চেঞ্জ করতে হবে। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পাস্ট হবে, সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ডাইরেক্ট ইনডাইরেক্টের ফর্মুলাতে আমরা পড়েছি এবং এর আগেও আমরা অন্যান্য ভিডিওগুলিতে বা আমি যে ফর্মুলা বলেছিলাম সেই অনুযায়ী হবে। তাহলে এখানে আমাদের এখানে কে আছে? প্রেজেন্ট পারফেক্ট, এটাকে আমাদের কি করে দিতে হবে? পাস্ট পারফেক্ট। তাহলে এখানে হয়ে যাবে she said that, I মানে কে? she said that she, তাহলে have finished আমরা যদি এটা পাস্ট পারফেক্টটা করি কি হয়ে যাবে? had finished। she said that she had finished my work। my মানে কার? ওর ওয়ার্ক, তাহলে her work কি হয়ে যাবে? her work। she said that she had finished her work। একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট তোমাদের দেখতে হবে। এ পারসন হু লাভড ম্যানকাইন্ড, হু লাভড ম্যানকাইন্ড, একজন ব্যক্তি যিনি মানবকে ভালোবাসে, মানব কল্যাণকে ভালোবাসে, তাহলে এটা মানবপ্রেমী হবে। তাহলে এর অপশন এটাকে বলা হবে ফিলেন্থ্রপিস্ট।
philanthropist, a person who loved mankind তাকে বলা হয় মানব প্রেমী, philanthropist। He is suffering dash favor, তো এখানে কি হবে, অপশন দেওয়া আছে উইথ বাই ফ্রম অফ, উইথ বাই ফ্রম অফ। দেখো যখন কোনো অসুস্থতা থেকে হয় তখন সবসময় কি ব্যবহার করা হয়, ফ্রম। এখানে কি হবে, হি ইজ সাফারিং ফ্রম ফেভার, যখন কোনো অসুস্থতার কারণে যদি সেটাকে বোঝানো হয় তাহলে সেটা হবে সব সময়তেই ফ্রম, মনে রাখবে এটা হবে ফ্রম। Ganga is a scarred river. Sorry. Ganga is a sacred river. তো এখানে কি হচ্ছে, কি বসবে এখানে, এ অ্যান্ড দা, এ অ্যান্ড দা। গঙ্গা একটি পবিত্র নদী, তাহলে আমরা জানি যে গঙ্গা কোনো একটা নির্দিষ্ট জিনিস বোঝালে সেখানে আমরা দায়ের ব্যবহার করি, দা মুন, দা সান, দা গঙ্গা। গঙ্গা শুধু একটাই মাত্র নদী, তাহলে এখানে হয়ে যাবে দা। গঙ্গা ইজ এ স্কার্ড রিভার, গঙ্গা একটি পবিত্র নদী। গঙ্গা ইজ এ sacred river. Scarred river. You must obey the rule. এটাকে প্যাসিভ করতে হবে, ইউ মাস্ট ওবে দ্য রুল। তাহলে এখানে এই যে ওবে আছে এটা বুঝতে হবে কোন টেন্স, এটা হচ্ছে একটা আদেশ সূচক বাক্য আর এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে হবে কি হতে পারে, the rules মাস্ট বি, ইম্পারেটিভ সেন্টেন্সে বি বসবে, ঠিক আছে, মাস্ট বি ওবেড, পাস্টের থার্ড ফর্ম, এটা ভার্বের থার্ড ফর্ম। দ্য রুলস মাস্ট বি ওবেড। তুমি আদেশটা ফলো করবে অবশ্যই, আদেশটা তোমার দ্বারা ফলো করতে হবে, বাই ইউ। তোমার দ্বারা ফলো করা হবে। fill in the blanks. He is dash he is fond cricket. সে ক্রিকেটকে ভালোবাসে বা ক্রিকেট লাভার। তাহলে এখানে অ্যাট, ইন অফ, অন, ইন অফ কি হবে, হি ইজ ফন্ড অফ
ক্রিকেট, সে ক্রিকেট প্রেমী, হি ইজ ফন্ড অফ ক্রিকেট। পার্মানেন্ট অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম কি হবে পার্মানেন্টের? এখানে দেওয়া আছে লাস্টিং, টেম্পোরারি, কনস্ট্যান্ট আর ফিক্সড। তো পার্মানেন্ট মানে স্থায়ী, তাহলে অস্থায়ী হবে টেম্পোরারি। The teacher said the earth moves round the sun. টিচার বলল পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে এখানে একটা বিষয়বস্তু লক্ষ্য করতে হবে, যখন আমরা টেন্স দেখব দ্য আর্থ মুভস, তাহলে এখানে দেওয়া আছে কি সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যাজ পার রুলস আমাদের হওয়ার কথা ছিল সিম্পল পাস্ট টেন্স। কিন্তু ইউনিভার্সাল যদি ট্রুথ হয় সেখানে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না, এটা একটা ব্যতিক্রমী রুলস। তাহলে আমাদের এখানে যেমন লেখা আছে ঠিক তেমনিভাবে লিখতে হবে। তাহলে উত্তর হবে দ্য টিচার সেড দ্যাট the earth moves round the sun। জিনিসটা মনে রাখবে যে এই রুলসটা মনে রাখতে হবে, রুলটা যে যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে সেখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ করার সময় রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ করা যাবে না। The teacher said that the earth moves round the sun. अच्छा, one word দিয়ে লিখতে হবে a person who studies bird, a person who studies birds, যারা পশু পাখি নিয়ে পড়াশোনা করে তাদের কি বলা হয়? এখানে দেওয়া আছে বোটানিস্ট, জিওলজিস্ট, সি অর্নিথোলজিস্ট, ডিতে লেখা আছে জিওলজিস্ট। দেখো বোটানি হচ্ছে গাছপালা, জিওলজি এটা হচ্ছে প্রাণী, এটা জিওলজিস্ট হচ্ছে এটা পৃথিবী সম্বন্ধে ভূগোল সম্পর্কিত। তাহলে এখানে এই তিনটে অপশন হচ্ছে না, তাহলে তোমাদের মোটামুটি এটা বুঝে নিতে হবে। অর্নিথোলজিস্ট এটা হচ্ছে পক্ষী বিজ্ঞানী, অর্নিথোলজিস্ট হচ্ছে পক্ষী বিজ্ঞানী। The manager is
রেসপন্সিবল ড্যাশ দ্য প্রজেক্ট, ম্যানেজার ওই প্রজেক্টের জন্য রেসপন্সিবল। তাহলে এখানে অফ, ফর, উইথ, বাই আছে, কি হবে? অফ, ফর, উইথ, বাই। কি হবে বলো দেখি? দ্য ম্যানেজার ইজ রেসপন্সিবল ড্যাশ দ্য প্রজেক্ট। তাহলে এখানে কোনো কিছু জন্য, এটা হচ্ছে, তাহলে কোনো কিছুর জন্য ওই ম্যানেজার ওই প্রজেক্টের জন্য দায়ী, তাহলে ওর জন্য হচ্ছে মোর সুইটেবল ওয়ার্ড হচ্ছে ফর, এখানে বসবে ফর। দ্য ম্যানেজার ইজ রেসপন্সিবল ফর দ্য প্রজেক্ট। They will complete the work tomorrow. তারা কাজটি কাল সম্পন্ন করবে। তাহলে এখানে কি হবে? দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড। কমপ্লিটেড, এটা যদি সিম্পল ফিউচার টেন্স হয় তাহলে উইলের সঙ্গে একটা বি যুক্ত হয়ে যাবে, এটা উত্তর হবে দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড টুমরো বাই দেম। দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড টুমরো বাই দেম। The work will be completed tomorrow by them. একটা শব্দ আছে হোস্টাইল, এটার সিনোনিম লিখতে হবে। তো হোস্টাইল মানে হচ্ছে, তোমাদের বুঝতে হবে, এখানে অপশন দেওয়া আছে ফ্রেন্ডলি। আমরা নিউজে অনেক সময় শুনে থাকি দি হোস্টাইল কান্ট্রি। ফ্রেন্ডলি, 2 অ্যাগ্রেসিভ, 3 হচ্ছে জেন্টেল, 4 হচ্ছে পোলাইট। হোস্টাইল শব্দটার অর্থ হচ্ছে মানে শত্রু। তো ফ্রেন্ডলি তো হতে পারে না, জেন্টলিও হতে পারে না, পোলাইটও হতে পারে না, অ্যাগ্রেসিভ, শত্রুতা পূর্ণ, অ্যাগ্রেসিভ। তাহলে এর অপশন হয়ে যাবে 2-এর। হোস্টাইলের সিনোনিমস অ্যাগ্রেসিভ মানে শত্রু বা শত্রুতাপূর্ণ। যেমন আমরা পাকিস্তানকে বলি হোস্টাইল কান্ট্রি। A blessing in disguise. এটার মানে হচ্ছে কি, শুরুতে মানে এটা মানে প্রথমে একটু ডিস্টারবেন্স হলেও পরে কিন্তু একটা ভালো বা আশীর্বাদ মতো লাগে। তো এখানে হচ্ছে কি হিডেন বেনিফিট, এর মানেটা হচ্ছে কি হিডেন বেনিফিট। মানে প্রথমে তোমার খারাপ লাগতে পারে
যেমন তোমাকে পড়াশোনার জন্য যদি কেউ বকে তাহলে তোমার খারাপ লাগতে পারে, কিন্তু সেটা তোমার ভালোর জন্য হয়। তাহলে সেই যদি তোমাকে তোমার বাবা মা যদি তোমাকে পড়ার জন্য বকে তাহলে সেটা তোমার জন্য এ ব্লেসিং ইজ ইন ডিসগাইজ, মানে তোমার সেটা কিন্তু পরবর্তীতে তোমার লাভই হবে, তোমার সেটা ভালোই হবে। এটাই তোমাদের ভুল ধরতে হবে। ম্যাথামেটিক্স আর মাই বেস্ট সাবজেক্ট। দেখো ম্যাথামেটিক্স এস লাগা তাহলে এটা এস লাগা থাকলেও এটা কিন্তু একটা সাবজেক্টের নাম, তাহলে একটা সাবজেক্ট কোনোদিন প্লুরাল হতে পারে না, তাহলে ম্যাথামেটিক্স ইটসেলফ ইজ সিঙ্গুলার, তাহলে এটাই কি হবে আর হওয়া উচিত না, এখানে হবে ইজ। তাহলে ম্যাথামেটিক্স কোনো সাবজেক্ট যেরকম থাকলে ফিজিক্স, তাহলে এই ধরনেরগুলা এস থাকলেও কিন্তু এটা কিন্তু সিঙ্গুলার, এটা একটা বিষয়, একটা সিঙ্গেল বিষয়কে বোঝানো হচ্ছে সাবজেক্টকে। He said to me, please help me, please help me. রিকোয়েস্ট সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হলেও এটা রিকোয়েস্ট সেন্টেন্স। আচ্ছা, এখানে হি সেড টু মি বললে এখানে কিন্তু আমি বলেছি যখন কোনো এখানে কিছু থাকবে না হি সেড, তখন সেডই থাকবে, কিন্তু যখন অন্য কাউকে বলবে তখন কিন্তু সেটা টোল্ড হয়ে যাবে। তাহলে এটার উত্তর হবে হি টোল্ড বা রিকোয়েস্টেড। তো এখানে যেমন রিকোয়েস্ট সেন্টেন্স আছে সেই জন্য হয়ে যাবে হি রিকোয়েস্টেড, তারপরে কি হয়ে যাবে টু বসবে, রিকোয়েস্টেড, he requested me to, he requested me to, he requested me to help me বলছে আমাকে, তাহলে আমি ওকে সে, he requested me, রিকোয়েস্ট কাকে করলো আমাকে, সে আমাকে রিকোয়েস্ট করলো টু হেল্প হিম, ঠিক আছে, মি তার মানে হিম হয়ে গেল। সে রিকোয়েস্ট করলো আমাকে করলো যে তাকে হেল্প করা হোক, তাহলে কি হবে হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। তাহলে এখানে এই ধরনের সেন্টেন্সে যদি রিকোয়েস্টমূলক বাক্য হয় তাহলে রিকোয়েস্টেড আসবে, তারপরে একটা টু লেগে যাবে, তাহলে বাক্যটা পুরো হয়ে যাবে। তাহলে এখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়ে গেল। People speak English all over world. বিশ্বময় মানুষরা all over the world, all over the world, সমগ্র বিশ্বময় মানুষেরা ইংরাজি বলে। তো এটাকে প্যাসিভ করতে হবে। তো প্যাসিভ করতে হলে এটা দেখতে হবে সেন্টেন্সটা পিপল স্পিক ইংলিশ, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কি হয়ে যাবে আমাদেরকে অবজেক্ট দেখতে হবে। এখানে পিপল সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমাদের কি অবজেক্ট নিতে হবে প্রথমে ইংলিশ, বাকি অংশটা আমরা কনফিউজ হব না, ইংলিশ। তাহলে আমরা
সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি লিখে অ্যাম ইজ আর, তারপরে পাস্ট ফর্ম হয় ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ ইজ স্পোকেন বাই পিপল লিখতে পারো বা না লিখলে হবে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, সে স্কুলে অ্যাবসেন্ট হচ্ছে মন্ডে। যখন আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেছিলাম সিন্স আর ফরের ব্যবহার, তো এখানে সিন্স হবে না ফর হবে? সিন্স হবে না ফ্রম হবে? সিন্স, ফ্রম, ফর বাই। দেখো আমরা বলেছিলাম কোন একটা স্টার্টিং পয়েন্ট হলে না, কোন একটা স্টার্টিং পয়েন্ট হলে সেখানে সিন্স হবে। তাহলে সে স্কুলে অ্যাবসেন্ট আছে কবে থেকে? মন্ডে থেকে। তাহলে কোনো একটা নির্দিষ্ট সময় বা স্টার্টিং পয়েন্ট থেকে বলছে, তাহলে এখানে হবে সিন্স। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট সিন্স মন্ডে। পয়েন্ট অফ টাইম, ঠিক আছে, মনে রাখবে কোনো পয়েন্ট অফ টাইম হলে সেখানে সিন্স হবে, স্টার্টিং পয়েন্ট। আর্টিফিশিয়াল, এটার অ্যান্টোনিমস করতে হবে, তোমাদের খুঁজে বার করতে হবে কি অ্যান্টোনিম। এক হচ্ছে ফেক, এক হচ্ছে সিনথেটিক, এক হচ্ছে 3 হচ্ছে ন্যাচারাল, 4 হচ্ছে আনরিয়েল। তাহলে আর্টিফিশিয়াল কথাটার অর্থ হচ্ছে নকল। তাহলে আমাদের একে দেখো, ফেক হচ্ছে নকল, সিনথেটিকও নকল হচ্ছে, আনরিয়েল মানে অবাস্তব। তাহলে এটা হচ্ছে ন্যাচারাল প্রাকৃতিক, এটা হচ্ছে নকল, এটা হচ্ছে প্রাকৃতিক। তাহলে আর্টিফিশিয়ালের অপোজিট ওয়ার্ড কী হবে? ন্যাচারাল। Rita said, I shall return tomorrow. রিতা বলল আমি কাল ফিরে আসব। তাহলে আমরা শিখেছি যে যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন সিম্পল ফিউচার টেন্স থাকলে সেখানে আমরা বি বসিয়ে দেব। তাহলে এখানে কি হয়ে যাবে? না সরি, এটা আমরা যদি অ্যাক্টিভ, এটা আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট, আমি অ্যাক্টিভ প্যাসিভ ভাবছিলাম। যদি প্যাসিভ হতো তাহলে হয়ে যেত আই শ্যাল রিটার্ন টুমোরো, তাহলে প্যাসিভ হয়ে যেত শ্যাল বি রিটার্ন। তো এটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট। তাহলে এই ডাইরেক্ট ইনডাইরেক্টের জন্য এর ফর্মুলা হচ্ছে Rita said that she would return the next day. Tomorrow হচ্ছে the
নেক্সট ডে, নেক্সট ডে। এখানে যদি সিম্পল ফিউচার টেন্স থাকে সেটা হয়ে যাবে শ্যাল থাকলে হয়ে যাবে উড, উইল বা শ্যাল থাকলে উড হয়ে যাবে। তাহলে রিতা সেড দ্যাট শি উড রিটার্ন দ্য নেক্সট ডে, টুমোরো মানে হচ্ছে দ্য নেক্সট ডে। একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এ পারসন হু লুকস অলওয়েজ দ্য ব্রাইট সাইড অফ থিংস, যে কোনো জিনিসের পজিটিভ দিকটা বা ভালো উজ্জ্বল দিকটা খোঁজে, সব সময় দেখতে পাই, তাকে কি বলা হবে? প্যাসিমিস্ট, অপটিমিস্ট, রিয়েলিস্ট, ক্রিটিক্স। তাহলে এখানে হবে অপটিমিস্ট বা আশাবাদী। Fill in the blanks. He prefer tea dash coffee. তো এখানে আছে কি দেন ফ্রম টু উইথ, দেন ফ্রম টু উইথ। কোনো সময় যদি দুটো জিনিসের ভিতর কম্পেয়ার করে বলা হয় তাহলে টু দেওয়া হবে, ঠিক আছে। হি প্রেফার টি টু কফি। They have finished the project. এটা প্যাসিভ করতে হবে, তো এখানে দেখা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা একটা বিন লাগিয়ে দেব, পা আর ভার্বের থার্ড ফর্ম আছেই, আমরা যে ফর্মুলায় জানি, তাহলে হবে দ্য প্রজেক্ট হ্যাজ বিন finished by them. They have finished the project. The project has been finished by them. একটা শব্দ ফ্রেজাইল, এর আমাদের বার করতে হবে সিনোনিম। দেওয়া আছে স্ট্রং, ডেলিকেট, পাওয়ারফুল, হার্ড। দেখো ফ্রেজাইল মানে ভঙ্গুর, মানে যা সহজে ভেঙে যায়। তাহলে দেখো স্ট্রং তো হতে পারে না,
পাওয়ারফুলও হতে পারে না, হার্ডও হতে পারে না, তাহলে ডেলিকেট। যদি আমরা মানেটা নাও জানতে পারি তবুও আদার অপশনগুলো বাদ দিয়ে এটা থাকে ডেলিকেট, মানে যা সহজে ভেঙে যায়। hit the nail on the head, on the head, এই কথাটার মানে কি? ইডম আর ফ্রেজের ভিতরে আসে যে এই কথাটার মানে হচ্ছে মানে তুমি তোমার নাখুন দিয়ে কারো মাথায় আঘাত করা, তার মানে সত্য কথাটা বলা। এটার অপশন হবে স্পিক এক্স্যাক্টলি রাইট। এটার মানে হচ্ছে স্পিক এক্স্যাক্টলি রাইট বা স্পিক ট্রুথ, মানে মানে সে কথাটা মানে প্রিয় হতেও পারে, ভালো লাগতেও পারে, কিন্তু সেটাই সত্য, সেটাই সঠিক। তাহলে এই ধরনের জিনিস বোঝাতে হিট দ্য নেল অন দ্য হেড এরকম ব্যবহার করা হয়। The committee have submitted the report। এখানে মিস্টেক্স দেখতে হবে। দেখো কমিটি হচ্ছে অনেকগুলা লোক মিলে হয়, কিন্তু দ্য কমিটি ইটসেলফ একটা সিঙ্গুলার একটা ইউনিট। কমিটি হচ্ছে মানে একটা কমিটি, সে একা একটা সিঙ্গুলার, অনেকগুলা লোক যদি থাকে কমিটির ভিতরে কিন্তু সে অ্যাক্ট করছে, সে যেভাবে পারফর্ম করছে সে এক ইউনিট, মানে একটা কমিটি, সে এককভাবে কাজ করছে, তাহলে এটা সিঙ্গুলার। তাহলে এখানে হ্যাভ হওয়ার প্রশ্নই নেই, তাহলে এখানে হবে হ্যাজ। তাহলে মিস্টেকের অংশটা হচ্ছে হ্যাভ সাবমিটেড, ওখানে হবে হ্যাজ সাবমিটেড দ্য রিপোর্ট, দ্য কমিটি হ্যাজ সাবমিটেড দ্য রিপোর্ট। এটা আমরা এর আগে শিখেছি কালেকটিভ নাউন সিঙ্গুলার হয়। The teacher said to the boys, কি বললো? ওয়ার্ক হার্ড। শিক্ষক মশাই বলল ছেলেদের ওয়ার্ক হার্ড, তাহলে এটা কি আদেশ সূচক হবে। তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি হয় অ্যাডভাইসড হবে। তাহলে এর উত্তর কি হবে? দ্য টিচার advised the boys, the teacher advised the boys to, একটা টু বসে যায়। আমরা বলেছি যখন এই ধরনের আদেশ সূচক ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, দ্য টিচার অ্যাডভাইসড দ্য বয়েজ টু ওয়ার্ক হার্ড। এইগুলো কিন্তু পরীক্ষায় আসা মতো। A person who cannot hear, এমন একজন ব্যক্তি যে শুনতে পায় না, তাকে কি বলা হয়? ডিফ, মানে বধির। এটা অপশনগুলো আর দেওয়া হলো না, একবারে বলা হলো ডিফ। ঠিক আছে, ব্লাইন্ড দেওয়া আছে, লেম দেওয়া আছে, ডাম্ব দেওয়া আছে, কিন্তু এটা ডিফ মানে বধির।
একটা fill in the blank. The child was trembling fear, মানে ভয়ে কাঁপছিল। তো কি হবে? ফ্রম না উইথ না বাই না অ্যাট? দ্য চাইল্ড ওয়াজ ট্রেম্বলিং কি হবে? উইথ উইথ ফেয়ার, মানে ভয়ের সঙ্গে কাঁপছিল। ঠিক আছে, ভয়ের সঙ্গে, এটার মানে এরকম হচ্ছে ভয়ের সঙ্গে, ভয় থেকে না, বা ভয় দ্বারা নয়, বা ভয়ে নয়, ভয়ের সঙ্গে কাঁপছিল। তো উইথ হবে এখানে। Neither the manager nor the employees was aware of the problem. এখানে কি মিস্টেকস আছে? আমরা শিখেছিলাম যে যদি নেইদার দিয়ে কন্ডিশন থাকে তাহলে ভার্বের যে নিয়ারেস্ট সাবজেক্ট থাকে সেই অনুযায়ী তাহলে আমাদেরকে ভার্বের চেঞ্জ করতে হবে। তাহলে এখানে নেইদার দ্য ম্যানেজার এখানে সিঙ্গুলার, কিন্তু দ্য এমপ্লয়িজ এখানে প্লুরাল। তো এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো নেইদার নর আইদার অর এই ধরন দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে তাহলে এখানে আমরা কি করব? ওয়াজ অ্যাওয়ার, এটা যে ভার্ব, এর নিয়ারেস্ট হচ্ছে সাবজেক্ট হচ্ছে দ্য এমপ্লয়িজ, এখানে প্লুরাল আছে। তাহলে এখানে আমরা এটা অনুযায়ী আমাদেরকে ভার্ব চেঞ্জ করতে হবে। তাহলে এখানে ওয়াজ হবে না, এটা ভুল আছে, এখানে হবে ওয়ার। She has great affection her grandmother তার গ্র্যান্ডমাদারের প্রতি গভীর শ্রদ্ধা আছে। তাহলে প্রতি, তাহলে এখানে হবে কি হবে? উইথ ফর টু অ্যাট, উইথ ফর টু অ্যাট কি হবে এটা? শি হ্যাজ গ্রেট অ্যাফেকশন ফর হার গ্র্যান্ডফাদার, এখানে ফর মানে প্রতি, তার উইথ হচ্ছে দ্বারা, টু একটা নির্দিষ্ট জিনিস, অ্যাট হলেও সবচেয়ে হচ্ছে বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে ফর। শি হ্যাজ গ্রেট অ্যাফেকশন ফর হার গ্র্যান্ডমাদার। একটা শব্দ আছে ট্রান্সপারেন্ট, এই শব্দটার আমাদের খুঁজে বার করতে হবে অ্যান্টোনিম। তো অপশন দেওয়া আছে ক্লিয়ার, দ্বিতীয় আছে ভিজিবল, তৃতীয়ত দেওয়া আছে অপাক,
চতুর্থ দেওয়া আছে ওপেন। দেখো ভিজিবল মানে ট্রান্সপারেন্ট মানে একদম দেখা যায়, যেমন বলে না ট্রান্সপারেন্ট টেপ মানে এদিক থেকে ওদিকটা দেখা যাবে, সাদা টেপ। তাহলে ট্রান্সপারেন্ট মানে দৃশ্যমান, মানে একদম মানে একদিক থেকে অন্যদিকে দেখা যায়। তাহলে সেটা যদি বিপরীত হয়, ক্লিয়ার তো হতে পারে না, ভিজিবল দেখা যায় এটাও হতে পারে না, ওপেন খোলে এটাও হতে পারে না, তাহলে উত্তর হবে অপেক, যদি আমরা মানে নাও জানি। কিন্তু এটার অপেক হচ্ছে অস্বচ্ছ, ঠিক আছে, সেটা হচ্ছে ক্লিয়ার নয়। He said, alas, I am ruined. দুঃখ প্রকাশ করছে, তাহলে এখানে হবে he exclaimed with sorrow। যদি খুশি হয় তাহলে এক্সক্লেমড উইথ জয় হবে, এখানে হচ্ছে দুঃখের সঙ্গে, সেই জন্য হি এক্সক্লেমড উইথ sorrowfully that সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট হয়ে যাবে, that he was ruined। One word substitute a place where books are kept। Books are kept এমন একটা জায়গা যেখানে বই রাখা হয়, লাইব্রেরি, ঠিক আছে। The soldier died his disease। একটা সোলজার অসুস্থ হয়ে পড়েছিল, সে মারা গেছে। তাহলে সে মারা গেছে, এখানে অপশন আছে ফ্রম, বাই, অফ, উইথ। দেখো আমি একটা বলেছিলাম হি ইজ সাফারিং ফ্রম ফিভার, যখন কোনো ডিজিজ হয় তখন সেটা ফ্রম হয়, কিন্তু এখানে হি ইজ এ ডিজিজ মানে এটা একটা সম্পর্ক বোঝানোর জন্য বলছে যে সে মারা গেছে কিসের জন্য, হিজ ডিজিজ। তাহলে সেখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে অফ, দ্য সোলজার ডাইড অফ হিজ ডিজিজ, তার সেই অসুখে মারা গেছে। মানে দ্য সোলজার ডাইড অফ হিজ ডিজিজ, যদি আমরা লিখতাম সে জ্বরে ভুগছে তাহলে সাফারিং ফ্রম ফিভার, কিন্তু এটা হচ্ছে লিঙ্ক করার জন্য হিজ ডিজিজ, দ্য সোলজার ডাইড হিজ ডিজিজ, তাহলে মারা গেছে আর তার অসুস্থতার কারণে, এই দুটোর মধ্যে লিঙ্ক করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, অফ, দ্য সোলজার ডাইড অফ হিজ ডিজিজ। They should finish the work immediately।
তো এই ধরনের সেন্টেন্স যদি থাকে তাহলে শুড বি এই ধরনের ব্যবহার করা হবে, ঠিক আছে? তাহলে দ্য ওয়ার্ক শুড বি ফিনিশড ইমিডিয়েটলি বাই দেম, দ্য ওয়ার্ক শুড বি ফিনিশড, তাহলে শুড ফিনিশ, এটা কি হয়ে যাবে শুড বি ফিনিশড, the work should be finished immediately by them, immediately by them। দেখো যে কোনো জিনিস যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের পারফেকশন আসবে, তত আমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আমরা রুলস পড়েছি, আমরা গাইডলাইন্স পড়েছি, আমি এর আগে অনেক ভিডিও, অনেক ফর্মুলা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের এখানে দিয়েছি, কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তোমাদের আরও বেশি ভালো করে সেই পারফেকশনটা আসবে, এবং তখন তোমরা একদিন বলবে যে স্যার আপনি কেন এগুলো বারবার করান, আমরা তো এগুলো জানি, এরকম বলবে। আমি চাই যে তোমরা এমনভাবে আমাকে কমেন্টস করে বলবে স্যার এসবগুলো তো সবই আমি জানি। তো আমার কথা হচ্ছে তোমাদেরকে ইংলিশকে আমি এমন সহজ করিয়ে দেব, এমনভাবে তোমাদের বারবার রিপিট করাবো যেন তোমরা বুঝতে পারো যে ইংলিশে কিছু নেই, প্রত্যেকটা কোশ্চেন তোমরা সহজভাবে সঠিকভাবে উত্তর দিতে পারবে। এমন এক যেন হয় যে একটা কোশ্চেন পরীক্ষায় যেটা এসছে তার আগে যেন 15 থেকে 20 বার আমি প্র্যাকটিস করিয়ে দিয়েছি, যখন তোমাকে সেই পরীক্ষায় সেই প্রশ্নটা দেখবে তখন তুমি একবারে অনায়াসে বলতে পারবে যে স্যার তো আমাকে এই ধরনের প্রচুর প্র্যাকটিস করিয়েছিল, তাহলে আমি কেন করতে পারবো না। আমার এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি আরও ঘন্টাখানেক করার ইচ্ছা ছিল, আমি বেশ খানিকটা এগিয়েছি কিন্তু আরও অনেক বেঁচে রইল। তো আমি পরবর্তী দিনে আরও একটা নতুন করে ভিডিও বানিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেট করাবো। তো আজকে আশা করি আমার এই প্র্যাকটিস থেকে তোমরা কিছু না কিছু ইনফরমেশন পেয়েছো বা তোমাদের প্র্যাকটিস করা হলো। যদি কোনো জায়গাতে বুঝতে না পারো সেটা লিখে আমাকে কমেন্টস করে জানাবে, আর তোমাদের যদি কোনো সাজেশন সুঝাব থাকে সেটাও জানাবে। তো আজকের মতো এখানে, তোমরা সবাই ভালো থেকো সেই আশা নিয়ে আবার একদিন কোনো এক নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সুস্থ থেকো। থ্যাংক ইউ।